সুপ্রভাত ছাত্ররা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। এবং আশা করছি সবাই ভালো আছো, পরিবারের সবাই সুস্থ আছো, সবাই নিরাপদে আছো, নিজেদের কেয়ার করছো এবং পড়ালেখার প্রতিও যত্নশীল আছো। তোমাদের লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 5 যেটা কন্টিনিউ করছিলাম, কাজ, শক্তি, ক্ষমতা, এই চ্যাপ্টারের একেবারে শেষের দিকে আমরা এই চ্যাপ্টারের আজকের ডিসকাশন শুরু করার আগে তোমাদের বলে রাখি যে তোমাদের সেকেন্ড কুইজ যেটা হয়েছিল সেটার তোমরা অনেকে জানিয়েছো যে সলিউশনটা দিলে ভালো হয়। হ্যাঁ, কুইজের সলিউশন ভিত্তিক একটা ক্লাস আমি দিব বলেছি, বা সলিউশন দিব বলেছি। যেহেতু কুইজের খাতাগুলো চেক করা হচ্ছে, সেখান থেকে কমন যে বিষয়গুলো, কমন যে ভুলগুলো তোমরা করছো, সেগুলো কোন কোন জায়গায় তোমাদের বারবার প্রবলেম হচ্ছে সেগুলো এবং সলিউশন নিয়ে একটা ক্লাস আমি আপলোড করব বা শেয়ার করব তোমাদের সাথে। আগে আমরা চ্যাপ্টার 5টা কমপ্লিট করি, দেন কুইজ 2 এর সলিউশন প্লাস তোমাদের যে যে জায়গাগুলো কমন প্রবলেমগুলো দেখেছি, সমস্যাগুলো দেখেছি, সেগুলো নিয়ে একটা ক্লাস ইনশাল্লাহ আমি শেয়ার করব। তো আমরা চ্যাপ্টার 5-এ গত ক্লাসে আমরা যেটা দেখেছি যে শক্তির নিত্যতা নিয়ে আলোচনা করছিলাম, এবং এক্ষেত্রে দুইটা ব্যাপার দেখেছি আমরা। উৎক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা এবং সরল ছন্দিত গতিতে যে বস্তুগুলো দুলে, অর্থাৎ সরল দোলন গতির ক্ষেত্রে শক্তির নিত্যতা দেখেছি, এবং দুইটা প্রসেস দেখেছি। এর রিলেটেড ম্যাথগুলো আমরা থিওরি অংশটা অর্থাৎ চ্যাপ্টার ডিসকাশন শেষে ম্যাথ অংশে প্র্যাকটিস করব। আজকের ক্লাসে যেটা আলোচনা করব, ফার্স্ট অফ অল ক্ষমতা বিষয়টা সম্পর্কে প্রাইমারি আইডিয়া তোমাদের আছে। ক্ষমতা এই চ্যাপ্টারে কেন জানতে হবে? বিকজ এই চ্যাপ্টারে ম্যাথ রিলেটেড যে কন্টেন্টগুলো রয়েছে তার মধ্যে একটা ছিল বিভব শক্তি, গতিশক্তির ব্যাপারটা, বিভিন্ন পয়েন্টে বিভব শক্তি, গতিশক্তি সেই নির্ণয় করা। তারপরে গত ক্লাসে যেটা পড়িয়েছি, সরল দোলন গতির ক্ষেত্রে শক্তির নিত্যতা, এই টপিকটা থেকে ম্যাথ আসে। আবার ক্ষমতা রিলেটেড কিছু ম্যাথ এই চ্যাপ্টার থেকে আসে, ক্ষমতা এবং কর্মদক্ষতা রিলেটেড। তো ফার্স্ট অফ অল আমরা ক্ষমতা বলতে কি বুঝি? কোনো একটি বস্তুর বা কোনো একটি যন্ত্রের কাজ করার যে হার, তাকে ক্ষমতা বলা হয়। হার কথাটা বলতে আমরা কি বুঝি? ক্ষমতাকে বা পাওয়ারকে পি দিয়ে ডিনোট করা হয়। তো কাজ করার হার মানে প্রতি একক সময়ে সে কি পরিমাণ কাজ করছে তাকে তার ক্ষমতা বলা হয়। তো এটাকে পি দিয়ে ডিনোট করা হয়, এবং ক্ষমতা পি সমান W/T, কাজ বাই সময়। এবং এর একক ফ্রম ইকুয়েশন একক আমরা যেটা পাই জুল পার সেকেন্ড, এই এককটা আমরা সমীকরণ থেকে পাই। বাট ব্যবহারিক ক্ষেত্রে ক্ষমতার যে একক ব্যবহার করা হয়, আমরা সমীকরণ থেকে যদিও জুল পার সেকেন্ড পেয়েছি, ব্যবহারিক ক্ষেত্রে যে এককটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ওয়াট, অর্থাৎ জুল পার সেকেন্ডকেই বলা হয় ওয়াট, যেটা W দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, তো এই ওয়াট এককের আরো বড় মান আছে, মানে প্রয়োজন অনুসারে ওয়াট হতে পারে, কিলোওয়াট হতে পারে, মেগাওয়াট হতে পারে, ইত্যাদি মান ব্যবহার করা হয়। তো বিভিন্ন কলকারখানা যন্ত্রপাতির যখন ক্ষমতা নির্ণয় করা হয়, তখন কোনো যন্ত্রের ক্ষমতা যদি বলা হয় যে এই যন্ত্রের ক্ষমতা হচ্ছে গিয়ে 20 ওয়াট, দ্যাট মিনস আমরা কি বলবো? ক্ষমতা বলতে আমরা বুঝি যেহেতু W/T, তার মানে কি যে প্রতি একক সময়ে বা প্রতি সেকেন্ডে ওই যন্ত্রটি 20 জুল করে কাজ করতে পারে, বা 20 জুল পরিমাণ শক্তি সে খরচ করে। ওই যে যন্ত্রের ক্ষমতা 20 ওয়াট বলা হচ্ছে। ঠিক আছে, তো ক্ষমতার একক আমরা ওয়াট ব্যবহার করতে পারি। কিলোওয়াট তোমরা জানো, কিলোওয়াট সমান 1000 ওয়াট। মেগাওয়াট ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ বুঝে, তোমার যন্ত্র বুঝে ওয়াট, মেগাওয়াট, কিলোওয়াট ইত্যাদি
এককগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন কোনো মেগাওয়াট, বিশেষ করে মেগাওয়াট এই এককটা ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা বা উৎপাদন ক্ষমতা বলা হয় যে 150 মেগাওয়াট, 200 মেগাওয়াট। তার মানে কি, যে ওই বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি সরবরাহ করে সেটা হলো 10⁶ জুল পরিমাণ। ঠিক আছে, অর্থাৎ যদি বলা হয় যে 200 ওয়াট মেগাওয়াট বৈদ্যুতিক শক্তি কোনো একটা বৈদ্যুতিক কেন্দ্রের, তার মানে কি বুঝবো, যে প্রতি সেকেন্ডে 200 ইন্টু 10⁶ জুল পরিমাণ কাজ সেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দ্বারা সংগঠিত হয়, এটাই বুঝবো। তো আরেকটা ব্যাপার আছে ক্ষমতার এককের মধ্যে, বিশেষ করে যখন মোটর, পানি তোলার মোটরের ক্ষেত্রে তোমরা বিশেষ করে খেয়াল করে থাকবে যে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা একটা ক্ষমতার একক, ব্যবহারিক একক ব্যবহার করা হয়। তো এই হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা বলতে কি বুঝি, এক অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার, সংক্ষেপে এইচপি লেখা হয়। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, বা এটাকে লিখতে পারি 746 জুল পার সেকেন্ড। তাহলে 1 অশ্ব ক্ষমতা বলতে আমরা কি বুঝবো, বা 1 হর্স পাওয়ার মানে কি, যে কোনো মোটরের ক্ষমতা যদি বলা হয় 1 হর্স পাওয়ার, দ্যাট মিনস বোঝাবে যে সেই মোটরটি 1 সেকেন্ডে 746 জুল করে কাজ করতে পারে, বা 446 জুল করে শক্তি তার প্রয়োজন হয় সেই মোটরটি রান করার জন্য। তো ক্ষমতার ক্ষেত্রে যদি আমরা কোথাও 1 হর্স পাওয়ার পাই, তার মানে সেটা ওয়াট হিসেবে হচ্ছে 746 ওয়াট। ঠিক আছে, ক্ষমতার একটু আগে আমরা লিখলাম ক্ষমতার যে রাশিটা, কাজ এবং সময়ের যে অনুপাত, তাকে বলা হচ্ছে ক্ষমতা। তো এটি একটি স্কেলার রাশি, কারণ কাজ একটি স্কেলার রাশি, সময় একটি স্কেলার রাশি, তাদের অনুপাতটা এখানে একটা স্কেলার রাশি। তো ক্ষমতা যখন বলবো, ক্ষমতা কি ধরনের রাশি, ক্ষমতা হচ্ছে স্কেলার রাশি, অর্থাৎ এর কোনো দিক নেই, শুধু মান আছে। তা আরেকটা ব্যাপার, ক্ষমতার ক্ষেত্রে আমরা দেখলাম যে ইকুয়েশন P সমান W/T। ঠিক আছে, তো এখান থেকে আমরা লিখতে পারি W সমান আমরা জানি বল ইন্টু সরণ। তো এখান থেকে লিখতে পারি সরণ বাই সময় যখন হয় সেটাকে আমরা কি লিখি, বেগ হিসেবে ডিনোট করি, দ্যাট মিনস FV ক্ষমতাকে। তাহলে বল ইন্টু বেগ এই হিসেবেও লিখতে পারি। বল ইন্টু বেগ হলো, এটা হচ্ছে ক্ষমতা, বল এবং বেগের মধ্যে সম্পর্ক। যদি বলা হয় P ক্ষমতা, বল এবং বেগ ভি এর সম্পর্ক যদি বলা হয়, দেন আমরা বলতে পারি যে ক্ষমতা, বল এবং বেগের সম্পর্ক হচ্ছে P সমান FV। ঠিক আছে, অর্থাৎ বল যত বাড়ে ক্ষমতাও তত বাড়ছে। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার, ক্ষমতা যখন একক বলেছি, ক্ষমতার মাত্রাটাও তোমাদের জানতে হবে। মাত্রা সমীকরণ যদি নির্ণয় করতে চাই আমরা ক্ষমতার P সমান W/T, এই ইকুয়েশন অনুসারে কাজের মাত্রা এবং সময়ের মাত্রার যে অনুপাত, সেটাই হচ্ছে ক্ষমতার মাত্রা। সেই মাত্রাটা হচ্ছে mL² T ইনভার্স 3। যেহেতু কাজের মাত্রা হচ্ছে mL² mL T ইনভার্স 2, mL² T ইনভার্স 2, তার সঙ্গে সময়ের মাত্রার যদি অনুপাত করি, এটা দাঁড়াবে mL² T ইনভার্স 2 ক্ষমতার মাত্রা। ঠিক আছে, একটু আগে আমরা জানলাম যে ক্ষমতা, বল এবং বেগের সম্পর্ক হলো P সমান FV। ঠিক আছে, এখন যদি এটাকে আমরা ভেক্টর হিসেবে প্রকাশ করতে চাই, এই যদিও ক্ষমতা স্কেলার রাশি, বাট দুটি ভেক্টর রাশি ডট গুণনের রেজাল্ট তো স্কেলার রাশি হয়, সেটা আমরা জানি। F.V এই হিসেবে লিখতে পারি, বা লেখা যায় FV cos থিটা। ঠিক আছে, এটাও লিখতে পারি। ডট গুণনের ক্ষেত্রে আমরা জানি কজের ভ্যালুটা আসে, এবং দুটি ডট ভেক্টর প্রোডাক্টের ডট গুণন করলে রেজাল্টটা হয় একটা স্কেলার রাশি। ঠিক আছে,
সেটা জানলাম আমরা। এখন স্ট্রেইট কোনো বস্তু অবজেক্টের উপর আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, তার উপর কাজ হলো, তার দ্বারা ক্ষমতা নির্ণয় করতে তো পারি আমরা। যদি কোনো বস্তু ঘূর্ণন গতিতে ঘুরতে থাকে, আবর্তন হতে থাকে, অর্থাৎ আমরা যদি ঘূর্ণন গতি কনসিডার করি, ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা কাজ দেখেছিলাম ডাব্লিউ সমান টাউ থিটা। এই চ্যাপ্টারে কাজের যখন ইকুয়েশনগুলো, বিভিন্ন ধরনের কাজের ইকুয়েশন আমরা দেখেছি, সেখানে দেখেছিলাম ডাব্লিউ সমান টাউ থিটা। ঠিক আছে, তো ঘূর্ণন গতির ক্ষেত্রে তাহলে ক্ষমতাটা কি দাঁড়াবে? পি সমান ডাব্লিউ বাই টি, দ্যাট মিনস ডাব্লিউ সমান টাউ থিটা যদি হয়, তাহলে ক্ষমতা কি দাঁড়াচ্ছে? থিটা, টাউ থিটা বাই টি, সরি এখানে টি হবে টাউ থিটা বাই টি। এখন থিটা বাই টি এই টার্মটার সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে, যে সময়ের সাথে কৌণিক স্বরণের পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক বেগ। দ্যাট মিনস ওমেগা সমান আমরা পেয়েছিলাম, কৌণিক বেগ ওমেগা সমান থিটা বাই টি পেয়েছিলাম। অন দ্যাট কেস আমরা টাউ থিটার পরিবর্তে লিখতে পারি টাউ ওমেগা। ঠিক আছে, সো আমরা ক্ষমতা, ঘূর্ণন গতির ক্ষেত্রে ক্ষমতা পাচ্ছি টাউ ইন্টু ওমেগা, অর্থাৎ টর্ক ইন্টু কৌণিক বেগ। ঠিক আছে, যেটা একটু আগে যদি কোনো বস্তুর উপর রৈখিক সরণ হয়, তার উপর প্রযুক্ত বল F হয়, এর সঙ্গে কম্পেয়ার করে দেখো রৈখিক গতির জন্য যেটা পাচ্ছি এফ ভি, অর্থাৎ বল ইন্টু বেগ। ঘূর্ণন গতির ক্ষেত্রে বলটাই হয়ে যায় টর্ক আর বেগটা হয়ে যায় কৌণিক বেগ। সো পি সমান টাউ ইন্টু ওমেগা। যদি এটা ইকুয়েশন মনে নাও থাকে, এফ ভির সাথে কম্পেয়ার করবে যে ঘূর্ণন গতির ক্ষেত্রে এফ এর রিপ্লেসমেন্ট হচ্ছে টাও আর ভি এর রিপ্লেসমেন্ট হচ্ছে ওমেগা। সো সেই হিসেবে আমরা পি সমান টাও ওমেগা লিখতে পারি। ঠিক আছে, তো ক্ষমতার ব্যাপার নিয়ে আমরা মোটামুটি কমন ডিসকাশনগুলো করলাম। এরপর আমরা ম্যাথ যখন দেখব, ম্যাথে ক্ষমতার প্রয়োগ, ক্ষমতার ম্যাথগুলো করব। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা সেটা বলতে আমরা কি বুঝি? যে কোনো একটা বস্তুর কাজ করার জন্য কোনো একটা যন্ত্র যদি ধরে থাকি, এটা একটি যন্ত্র, তাকে আমরা কিছু পরিমাণ শক্তি সরবরাহ করতে হবে। ধরলাম তাকে যে শক্তি সরবরাহ করলাম সেটা হলো E1 পরিমাণ। তো এই যন্ত্রটা যখন কাজ করবে, এই প্রোভাইডকৃত শক্তির, সরবরাহকৃত শক্তির কিছু অংশ ব্যবহার করেই সে কাজ করবে। ঠিক আছে, এবং কাজের পরে বাকি শক্তিটা কি হবে? রয়ে যাবে। তাহলে একটা ইঞ্জিনের বা কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে যেটাকে ইটা দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে কার্যকর শক্তি ডিভাইডেড বাই, সেটা হচ্ছে মোট সরবরাহকৃত শক্তি, সরবরাহকৃত শক্তি। এখন কার্যকর শক্তি মানে কি? কার্যকর শক্তি ধরলাম আমি এখানে E1 পরিমাণ শক্তি তাকে প্রোভাইড করলাম। সে এই কাজ করার সময় যদি তার E2 পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাহলে কাজের কতটুকু লাগলো বা কার্যকর শক্তি কতটুকু, সেটা হচ্ছে E1 মাইনাস E2 ডিভাইডেড বাই সরবরাহ করেছিলাম কতটুকু, E1 পরিমাণ। তাহলে কতটুকু কার্যকর হলো, যতটুকু দিয়েছিলাম তার মধ্য থেকে সে যতটুকু ব্যবহার করলো সেটা বাদে বাকি জিনিসটা হচ্ছে কার্যকর শক্তি। আর সরবরাহ করেছি E1 পরিমাণ, তার যে রেশিওটা, এটাকে বলা হচ্ছে কর্মদক্ষতা। এটাকে ক্ষমতা হিসেবেও বলা যেতে পারে, যে প্রদত্ত ক্ষমতা, ধরো P1 পরিমাণ ক্ষমতা তাকে প্রোভাইড করলাম, তার কাজ করার সময় যতটুকু অপচয় হলো সেটা হলো P2 পরিমাণ। অন দ্যাট কেস তাহলে এই ক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়াবে কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই সরবরাহকৃত ক্ষমতা। তো কার্যকর ক্ষমতা দ্যাট মিনস P1 মাইনাস P2 ডিভাইডেড বাই সরবরাহ করলাম কতটুকু, P1 পরিমাণ। অথবা কোনো একটা সিস্টেমের এই কাজ করার পরে আউটপুট যদি P0 হয়, তাহলে এখানে লিখতে পারি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট P0 বাই Pin, এভাবে লিখতে পারি। তো ক্ষমতা
যেহেতু একই জাতীয় রাশির অনুপাত শক্তির অনুপাত বা ক্ষমতার অনুপাত, তো সে কারণে কর্মদক্ষতা এর কোনো একক নেই তোমাদের। আমি জানি না একেবারে লেটেস্ট বইটাতে কি আছে, তবে একটা ভার্সনে, আমি যে ভার্সনটা ফলো করছি সেটাতে কর্মদক্ষতার একক হর্স পাওয়ার বলা আছে, বাট আলটিমেটলি কর্মদক্ষতার কোনো একক নাই, বিকজ একই জাতীয় রাশির অনুপাত যদি ক্ষমতার একক বলা থাকে সেটা কারেকশন করে নেবে, ঠিক আছে। এখন এমন প্রত্যেকটা যন্ত্রেরই কিছু লিমিটেশন থাকে। আমি যতটুকু শক্তি তাকে প্রোভাইড করলাম, সে সেই পুরোটাকে কাজে লাগিয়ে আমাকে আউটপুট দেবে এমন হওয়াটা সম্ভব নয়, কারণ পারিপার্শ্বিক অবস্থার কারণে, যন্ত্রের লিমিটেশনের কারণে কিছু না কিছু পরিমাণ শক্তির অপচয় হয়। এ কারণে কি হয়, কোনো যন্ত্রের কর্মদক্ষতা সেটা একেবারে পুরোপুরি 100% হয় না। যন্ত্রের কর্মদক্ষতা 100% হয় না, সাধারণত 50% বা তার চেয়ে কিছু বেশি হয় কোনো যন্ত্রের কর্মদক্ষতা, বাট 100% হয় না। তো কোনো যন্ত্রের কর্মদক্ষতা যদি আমাকে বলা হয় 50%, তার মানে এটা সবসময় পার্সেন্টেজ হিসেবে প্রকাশ করা হয়, কর্মদক্ষতাকে বা ক্ষমতাকে ইন্টু 100% শতকরায় প্রকাশ করা হয়। তো কোনো যন্ত্রের কর্মদক্ষতা যদি 50% বলা হয়, তার মানে কি বুঝবো, যে তার মধ্যে যদি আমি 100 জুল শক্তি প্রোভাইড করি, তার 50 জুল সে খরচ করবে, আর 50 জুল শক্তি অপচয় হবে বা কোনো কাজে লাগবে না। তো 50% বলতে এরকম বোঝায়। এরপরে আমরা একেবারে চ্যাপ্টার শেষের দিকে যেটা জানবো, বল প্রয়োগ করলাম, তার দ্বারা কাজ হলো, আমরা শক্তি পেলাম, ক্ষমতা জানলাম। তো এই যে বল প্রয়োগ করলাম, তার দ্বারা কাজ হলো, বলের সাথে কাজের সম্পর্ক নিয়ে আমরা দুই ধরনের বল পাই, দুই ধরনের বল দেখতে পাই। বলের সঙ্গে কাজের সম্পর্ক নিয়ে একটা হচ্ছে সংরক্ষণশীল বল, আরেকটা হচ্ছে অসংরক্ষণশীল বল। সংরক্ষণ কথাটার মানে আমরা বুঝি যে কোনো কিছু তাকে আমি যদি আবার পেতে পারি, সংরক্ষণে রাখতে পারি, তার মানে সেটা সংরক্ষণশীল বল। আর যদি কোনো কিছুকে একবার খরচ করলাম আর সেটাকে ফিরে পাওয়া সম্ভব নয় কোনোভাবেই, সেটাকে বলা হয় অসংরক্ষণশীল বল। তাহলে সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, এই কন্টেন্টটা থেকে মূলত তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আসে। জ্ঞানমূলক প্রশ্নে সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বলের সংজ্ঞাটা আসে, এবং অনুধাবনমূলক প্রশ্নে সেটা একটু পরে বলছি। তো সংরক্ষণশীল বল কাকে বলবো, যে কোনো একটা সিস্টেম বলতে কি বোঝায়, কোনো জড়জগতের যে জিনিসটা, যে বিষয়টা নিয়ে আমি কাজ করছি, এক্সপেরিমেন্ট করছি, সেটাকে বলা হবে সিস্টেম। ধরো 1 লিটার পানি আমি বয়েল করছি, তাপের প্রভাব এক্ষেত্রে পরিলক্ষিত করছি, তাহলে ওই 1 লিটার পানি হচ্ছে সিস্টেম। যতটুকু অংশ নিয়ে কাজ করা হবে তাকে বলা হবে সিস্টেম। তো কোনো একটা সিস্টেম বা কোনো একটা ব্যবস্থায় যদি এমন হয় যে আমি তাকে বল প্রয়োগ করলাম, তারপরে যদি বল প্রয়োগ করে কাজ করে প্রাথমিক অবস্থা আবার ফিরে আসি, মোট কৃত কাজ শূন্য হয়, তাকে বলা হয় সংরক্ষণশীল বল। অথবা যে সিস্টেম বা ব্যবস্থা যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে, অর্থাৎ কাজটা শুরু করার আগে তার যে পরিমাণ শক্তি, পরে কাজটা শেষ হওয়ার পরে শক্তি সেম হয়, তাকে বলা হয় সংরক্ষণশীল বল। যেমন মহাকর্ষ বল একটা সংরক্ষণশীল বল, তারপরে চৌম্বক বল একটা সংরক্ষণশীল বল, ঠিক আছে। স্প্রিংকে টেনে ছেড়ে দিলে সেইটা গতি প্রতিরোধকারী, বিকৃতি প্রতিরোধকারী যে বলটা, সেটা সংরক্ষণশীল বল। অভিকর্ষ বল সংরক্ষণশীল বল, ইত্যাদি বল সংরক্ষণশীল বল। তো এই ক্ষেত্রে মূল পয়েন্ট কি পেলাম, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ অর্থাৎ W সমান 0 হবে। তারপরে হচ্ছে কৃত কাজ যেহেতু শূন্য, এই বল দ্বারা যে কাজ যেহেতু শূন্য হয়ে যাচ্ছে, বলটাকে পুনরুদ্ধার করা সম্ভব, এবং এটা শক্তির নিত্যতা মেনে চলে, ঠিক আছে। এখন তাহলে কাজ বল প্রয়োগ করছি কিন্তু কাজ শূন্য হচ্ছে বলছি, সেটা কিভাবে হচ্ছে। ধরো একটা বস্তুকে
তুমি অভিকর্ষের বলের বিপরীতে উপরে তুলে নিয়ে গেলে, একটা নির্দিষ্ট হাইটে ভরের একটা বস্তুকে অভিকর্ষ বলের বিপরীতে তাকে নিয়ে গেলে। তো এই ক্ষেত্রে তোমার যে কাজ হলো, প্রথম ক্ষেত্রে কাজ যদি W1 ধরি, যে অভিকর্ষ বলের বিপরীতে কাজ করছি, তাহলে মাইনাস mgh, আমি এ থেকে বি বিন্দুতে একটা বস্তুকে নিয়ে গেলাম অভিকর্ষ বলের বিপরীতে। তো এক্ষেত্রে কৃত কাজ, ফার্স্ট অফ অল কৃত কাজ যদি বলছি W1 হয়, এখন ওই বি থেকে আবার সেই বস্তুটাকে যদি এ বিন্দুতে ফিরিয়ে আনতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে কাজ যদি W2 হয়, বস্তুর ভর তো সেই আগের মতো থাকছে, উচ্চতাও আগের মতো থাকছে, কিন্তু এখন যেহেতু অভিকর্ষ বলের দিকে কাজ করছে, W2 হবে mgh। তাহলে মোট কৃত কাজ W যদি ধরি W1 প্লাস W2 সমান হচ্ছে 0। তার মানে একটা বস্তুর স্থানান্তরে বা তার উপর বল প্রয়োগ করে কাজ করার পরে যদি আদি অবস্থানে আমি ফিরে আসি, কন্ডিশন কি, তার প্রাইমারি অবস্থানে ফিরে আসতে হবে। তো প্রাইমারি অবস্থানে ফিরে আসলে যদি কৃত কাজ শূন্য হয়, এই ধরনের কাজকে আমরা বলবো সংরক্ষণশীল। এই ধরনের কাজ যেই বলের ক্রিয়ায় হয়, সেই বলটাকে বলছি সংরক্ষণশীল বল। তো মহাকর্ষ বলের ক্ষেত্রে, অভিকর্ষ বলের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট ডেফিনিট হাইটে উঠে আবার সে আগের অবস্থানে আনলে ডেফিনেটলি কাজ শূন্য হবে। সো এই কাজটা এই যে বলের দ্বারা হচ্ছে, সেই বলটা সংরক্ষণশীল বল। এই ধরনের বলের দ্বারা কাজ পুনরুদ্ধার করা সম্ভব, মানে কি, কাজ তো শূন্য হয়ে গেল, আগের পজিশনে চলে আসলো, তার মানে কোনো অপচয় হলো না, এক্ষেত্রে শক্তির বলের কোনো অপচয় হলো না, সেটাই। আর একটা হলো, আমি এই ক্ষেত্রে এক বিন্দু হতে অন্য বিন্দুতে যখন যাচ্ছি, সেই ক্ষেত্রে টোটাল যে কাজটা, সেটা শুধু ডিপেন্ড করছে ওই বিন্দু দুটির অবস্থানের উপর, কোন পথে যাচ্ছি তার উপর ডিপেন্ড করছে না, ঠিক আছে। তো এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সংরক্ষণশীল বলের ক্ষেত্রে। তো সংরক্ষণশীল বল, তাহলে এক্ষেত্রে অনুধাবনমূলক প্রশ্ন কি আসতে পারে, যেহেতু বলেছি তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসে, যেমন ব্যাখ্যা করো মহাকর্ষ বল সংরক্ষণশীল বল কেন, বা অভিকর্ষ বল সংরক্ষণশীল বল কেন, এই টাইপের অনুধাবনমূলক প্রশ্নগুলো আসে। তো সংরক্ষণশীল বল আমরা বুঝতে পেরেছি, অসংরক্ষণশীল বল হলো জাস্ট তার উল্টাটা। তাহলে অসংরক্ষণশীল বল কাকে বলে? সংরক্ষণশীল বলের ক্ষেত্রে আমরা দেখলাম যে কোনো বস্তুর উপর কাজ করে সে বস্তুর প্রাথমিক অবস্থানে ফিরে আসলে কৃতকাজ যদি শূন্য হয়, সেটা হচ্ছে সংরক্ষণশীল বলের দ্বারা হয়। আর যদি এমন হয় যে কোনো বস্তুর একটা অবস্থান থেকে ঘুরিয়ে তাকে প্রাথমিক অবস্থানে নিয়ে আসলে তার কৃতকাজ যদি শূন্য না হয়, তাহলে সেক্ষেত্রে যে বলের দ্বারা এই কাজটি হচ্ছে তাকে বলবো অসংরক্ষণশীল বল। তো এই ক্ষেত্রে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে আমরা দেখেছি কৃতকাজ শূন্য হয়, এক্ষেত্রে কৃতকাজ শূন্য হবে না। শক্তির নিত্যতা এক্ষেত্রে মেনে চলবে না, যেটা সংরক্ষণশীল বলের ক্ষেত্রে মেনে চলছিল। তারপর দেখেছি সংরক্ষণশীল বল শুধুমাত্র বস্তুকণার অবস্থানের উপর নির্ভর করে, গতি পথের উপর নয়, এখানে গতি পথের উপরও নির্ভর করবে ইত্যাদি। যা যা সংরক্ষণশীল বলের জন্য ব্যাপার ছিল, তার জাস্ট উল্টাটা, ঠিক আছে। আর এর এক্সাম্পলগুলো কি কি? অসংরক্ষণশীল বলের ঘর্ষণ বল, যখন একটা তলের উপর দিয়ে আরেকটা বস্তুকে টেনে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে দুটি বস্তুর বিভেদ তলে যে বলটা ক্রিয়া করে আমরা জানি ঘর্ষণ বল। আর তরলের ক্ষেত্রে বা প্রবাহী পদার্থের ক্ষেত্রে ঘর্ষণ বলটাকে বলা হয় সান্দ্র বল। সান্দ্র বল নিয়ে ডিটেলস তোমরা চ্যাপ্টার 7-এ পাবে, সান্দ্রতা নিয়ে। ইত্যাদি হলো অসংরক্ষণশীল বলের উদাহরণ। তো আমরা একটু দেখি, অসংরক্ষণশীল বলে বলছি কৃতকাজ শূন্য হবে না, সেটা কিভাবে বলছি কৃতকাজ শূন্য হবে না। ধরো আগের মতোই এই বি দুইটা পজিশন যদি কনসিডার করি, একটা বস্তুকে আমি এ থেকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছি। সো একটা বস্তুকে যখন এ থেকে বি বিন্দুতে একটা তলের উপর দিয়ে নিয়ে যাচ্ছি, তখন এক্ষেত্রে ওই বিভেদ তলে ঘর্ষণ বলটা ক্রিয়া করবে। বস্তুটি যেদিকে যাবে, বস্তুটি তো এ থেকে বি এর দিকে যাচ্ছে, ঘর্ষণ বল কিন্তু তার বিপরীত দিকে ক্রিয়া করে। ধরলাম এক্ষেত্রে ঘর্ষণ বল F1, যেহেতু গতির বিপরীতে, বস্তুর গতির বা বস্তুর সরণের বিপরীতে কাজ করে এই বল, তাহলে W সমান আমরা লিখতে পারি মাইনাস F1
ধরলাম এখানে বস্তুটির ক্ষুদ্র পরিমাণ সরণ হলো ডিএক্স, F1 ডিএক্স, ঠিক আছে। এখন মাইনাস ধরার কারণ কি, এখানে বস্তুটি সরণ হচ্ছে এ থেকে বি এর অভিমুখে, বাট ঘর্ষণ বলে F1 কাজ করছে তার বিপরীত অভিমুখে, সে কারণে F1 মাইনাস। এখন যদি বি থেকে এতে আবার বস্তুটিকে ফেরত নিয়ে আসতে চাই, বস্তুটিকে তার আদে অবস্থানে কিন্তু নিয়ে আসতে হবে। এখনো যখন বি থেকে এতে যাবে, এই ক্ষেত্রে ঘর্ষণ বলটা ক্রিয়াশীল হবে। এখনো গতিপথ বস্তুর যেদিকে, এখন বস্তুর গতিপথ হচ্ছে বি থেকে এ এর দিকে, কিন্তু তার উপর ঘর্ষণ বলটা কাজ করবে কোন দিকে, গতিপথের যার বিপরীত দিকে, F2। তাহলে W2 সমান বস্তুর দিক আর তার ঘর্ষণ বলের দিক বিপরীত, এটাও মাইনাস হবে F2 dx। সো আলটিমেটলি আমি যদি টোটাল ওয়ার্ক বের করতে চাই, W1 প্লাস W2, যেটা দাঁড়াচ্ছে মাইনাস যেটা F1 প্লাস F2 ইন্টু ডিএক্স, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখলাম যে আমার টোটাল কাজটা এনি হাও শূন্য হচ্ছে না, শূন্য হওয়া সম্ভব না, হয় পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে, বাট শূন্য হবে না। তো সে কারণে আমরা এই ক্ষেত্রে দেখছি, যেহেতু ঘর্ষণ বলের ক্ষেত্রে দেখলাম যে বস্তুটিকে একটা অবস্থান পরিবর্তন করে আগের অবস্থানে নিয়ে আসতে মোটকৃত কাজ যেহেতু শূন্য হচ্ছে না, তো এটাকে আমরা সংরক্ষণশীল বল বলতে পারছি না, এই বলটা হচ্ছে অসংরক্ষণশীল বল। এক্ষেত্রে অনুধাবনমূলক প্রশ্ন আসে যে অসংরক্ষণশীল ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল, এটি ব্যাখ্যা করো। তো এই অনুধাবনমূলক প্রশ্নগুলো আসে এবং জ্ঞানমূলকের জন্য আসে। তো এই টপিকটা ছোট্ট একটা টপিক, বাট মনে রাখার চেষ্টা করবে। তো আমরা এই চ্যাপ্টারে মোট ডিসকাশন এতটুকুই। এরপরে আমরা নেক্সট ক্লাসে কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব, সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, তারপরে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। তো আশা করি ম্যাথগুলো, ইকুয়েশনগুলো দেখে রাখবে তোমরা, যাতে ম্যাথগুলো বুঝতে সহজ হয় তোমাদের জন্য। আজকের ক্লাস এতটুকুই। ভালো থেকো সবাই, ধন্যবাদ।